কিউরিয়াস প্র্যাকটিক্যাল লার্নিং হোমের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি রাজশাহী বোর্ড 2025 সালের এসএসসি গণিত পরীক্ষার কয়েকটি নৈর্ভিত্তিক প্রশ্নের ব্যাখ্যা সমাধান। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক কী? বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক মনে রাখবে সবসময় একটি আয়ত। তাহলে লিখব কি? আয়ত। 2 নম্বর বলছে কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়? যতগুলি বাহু ততগুলি বহির্বৃত্ত অঙ্কন করা যায়। ত্রিভুজের বাহু হচ্ছে 3টি, সুতরাং বহির্বৃত্ত অঙ্কন করা যাবে 3টি। 3 নম্বর বলছে কি, নিচের তথ্যের আলোকে 3 নম্বর 4 নম্বর প্রশ্নের উত্তরটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি? আচ্ছা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, ঠিক আছে। আর মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী হচ্ছে মোট গণসংখ্যার অর্ধেক যে শ্রেণীতে অন্তর্ভুক্ত তার মান। সুতরাং এফসি নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে? একটা অতিরিক্ত ক্রমযোজিত গণসংখ্যার গড় অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা ক্রমযোজিত গণসংখ্যার গড় অঙ্কন করলাম। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা নির্ণয় করি কীভাবে? খেয়াল করো, প্রথমটা যা আছে তাই থাকবে 6 এর 6, পরবর্তীটা হবে কি, প্রথমটার সঙ্গে 16 যোগ করলে, তাহলে 6 আর 16 যোগ করলে কত হয়? 22 হয়। তারপর 22-এর সঙ্গে আবার 20 যদি যোগ করি তখন হবে কত? 42, 42 আর 14 যোগ করলে হবে কত? 66। অর্থাৎ এইখানে খেয়াল করো, তাহলে এই মোট গণসংখ্যা হচ্ছে কত? এই 66 হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে আমি যদি এফসি নির্ণয় করতে যাব, তাহলে 66-র অর্ধেক, 66-র অর্ধেক হচ্ছে কত? 33। তাহলে এই 33 মান যেটার মধ্যে অন্তর্ভুক্ত, যেই গণসংখ্যাতে অন্তর্ভুক্ত, যেই ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে তার মধ্যক শ্রেণী। এখানে খেয়াল করো, এই যে এই 42 এটার মধ্যে হচ্ছে কত? 33 অন্তর্ভুক্ত। তাহলে এইখানে 41 থেকে 50 যেই শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এই মধ্যক শ্রেণীর আগের যে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, সেটা পাইছি কত? 22। সুতরাং আমাদের এফসি এর মান কত? 22। তাহলে এফসি সমান আমরা কী পেলাম? 22। আচ্ছা, তারপর বলা হয়েছে কি, প্রচুরক নির্ণয় করতে হবে নাকি? উপাত্তের প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা জানি। প্রচুরক নির্ণয়ের সূত্র কি? প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2, তারপর হচ্ছে কি, গুণ H। আচ্ছা, এখানে Lটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে তার প্রচুরক শ্রেণী। এইখানে দেখো 20 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, তাহলে 41 থেকে 50 এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী তাহলে L এখানে হচ্ছে কত? 41। আচ্ছা, প্লাস F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা এবং তার আগের গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ 20 এবং 16-র পার্থক্য। 20 থেকে 16 গেলে থাকে কত? 4 থাকে। তাহলে উপর হবে 4। এই যে F1 সমান পাইলাম আমরা কত? 4। প্লাস F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা এবং তার পরের গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ 20 এবং 14-র পার্থক্য। 20 এবং 14-র পার্থক্য হচ্ছে কত? 6। আর H হচ্ছে কি? H হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তির পার্থক্য, 21 থেকে 30, এখানে শ্রেণীব্যাপ্তির পার্থক্য হচ্ছে 10। তাহলে খেয়াল করো, আমি যদি এক লাইনে করি, এক লাইনে করলে এখানে 4 আর 6 হচ্ছে 10, 10 আর 10 কাটা যায়, বাদ। তাহলে ওপরে এখান থেকে 41 প্লাস 4, তাহলে 41 আর 4 কত? 45। তাহলে আমাদের প্রচুরক হচ্ছে কত? 45। এই যে দেখো, খ নাম্বার হচ্ছে 45, এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নের মধ্যে বলছে কি, পরের প্রশ্নে বলা হয়েছে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি? বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা হচ্ছে 4টি। একটা ক্ষেত্রকে যতগুলো বাহু বরাবর ভাঁজ করলে সব বিন্দু একেবারেই মিলে যায়, সম্পূর্ণরূপে মিলে যায়, সেটা হচ্ছে ওই রেখাটাকে মূলত প্রতিসাম্য রেখা বলা হয়। তাহলে বর্গক্ষেত্রকে যদি তুমি দুইটা কর্ণ অনুপাতে ভাগ করো, দুই পাশ মিলে যাবে। বাহু 4টা আছে, 4টাকে যদি আমি দুই পাশ করে বাহুতে ভাগ করি তাহলে কি হবে? মিলে যাবে। এজন্য বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা হচ্ছে 4টি। তারপর বলা হয়েছে কোনো ধারার প্রথম পদ 8, সাধারণ অন্তর 2 হলে ধারাটি, আমরা জানি প্রথম পদের সঙ্গে সাধারণ অন্তর যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়। তাহলে প্রথম পদ যদি 8 হয়, দ্বিতীয় পদ এই সাধারণ অন্তর 8 আর 2 যোগ করলে 10, আবার 10 আর 2 যোগ করলে 12, তার মানে প্রথমটা রাইট। দ্বিতীয় বলছে ধারাটি দশম পদ। মনে রাখবা, যততম পদ বলে তার চাইতে 1 কম এবং তার সঙ্গে সাধারণ অন্তর প্রথমে গুণ করবা। তাহলে দশম পদ বললে 10-এর 1 কম হচ্ছে 9, আর এখানে সাধারণ অন্তর পেয়েছি কত? 2। তাহলে 9 দুগুণে কত? 18, আমি লিখলাম 18। এর সঙ্গে কি হবে? এর সঙ্গে আমার প্রথম পদটা যোগ হবে। তাহলে 18 আর 8 যদি যোগ করি, খেয়াল করো 18 8 মিলায় কত হয়? 26। তাহলে ধারাটির দশম পদ 26, এটাও রাইট।
তাহলে 1 আর 2 আমি রাইট পেলাম। আচ্ছা 3 নাম্বার বলছে ধারাটি প্রথম 15 পদের সমষ্টি 300। মনে রাখতে হবে যদি আমার সমষ্টি বের করতে বলা হয় তখন কি করব, যে আগের মতো যততম পদ তার চাইতে 1 কম এবং সেটার সঙ্গে সাধারণ অন্তর গুণ। তাহলে 15 পদের সমষ্টি বলছে 15 চাইতে 1 কম হচ্ছে 14, 14 আর যদি 2 গুণ করি হয় কত, 14 দুগুণে 28। এর সঙ্গে কি করবা, আমরা কিন্তু তম পদের মধ্যে শুধুমাত্র প্রথম পদ যোগ করছি, আর যখন সমষ্টি বলবো এইটার দ্বিগুণ যোগ করতে হবে, প্রথম পদের দ্বিগুণ। তাহলে 8-এর দ্বিগুণ কত, 8 দুগুণে 16। এই যে আমরা এটা বের করলাম, এটাকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 28 আর 16 যদি আমি যোগ করি, 28 আর 16 যোগ করলে কত আসে, 28 আর 44। তাহলে 44কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো থাকে কত, 22। ঠিক আছে, পাইলাম কত, 22 পাইছি। এই 22-এর সঙ্গে যততম পদ তত গুণ করো। পদের সমষ্টি বলছে না, কত পদের সমষ্টি বলছে, 15 পদের। তাহলে 22 আর 15 যদি আমরা গুণ করি তাহলে কত আসে আমাদের 330। কিন্তু এখানে কি 330 দেওয়া আছে, দেওয়া নাই, সুতরাং এটা ভুল। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি, এটার মধ্যে অ্যান্সার পেলাম এখানে 1 আর 2 রাইট। এই যে 1 আর 2 রাইট। আচ্ছা 7 নাম্বার বলছে কি, লগ 3 তারপর হচ্ছে 3 কিউব রুট 3 সমান কত। এই যে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে এখানে কত আছে, প্রথমটাকে আমার কি করতে, ব্রেকের ভেতর যেটা সেটা ভাঙাতে হবে। 3 এই যে কিউব রুট 3, এটার মান কত খেয়াল করো। যখনই দেখবো যে একই সংখ্যা থাকে তখন এই 3 প্রত্যেকটার পাওয়ারগুলো যোগ করতে হয়। 3-র উপর কোনো কিছু নাই মানে পাওয়ার 1 যোগ, এইখানে এই যে এই 3-র পাওয়ারটা হচ্ছে কত, 1/3। 1-এর সঙ্গে যে কোনো ভগ্নাংশ যোগ করে সহজ পদ্ধতি হচ্ছে এই যে ওপর আর নিচ যোগ করা। 3 আর 1 যোগ করলে কত আসে, 4। তাহলে ওপরে 4 হবে, নিচে 3। অর্থাৎ এই যে এই ভেতরের আমরা যে মানটা পাইলাম 3 কিউব রুট 3, এইটা সমান এই যে এটা সমান কি লিখতে পারি 3 4/3। এখন লগ নিচে লগের সঙ্গে কত আছে দেখো, এইখানে আছে কত 3 আর এটা হচ্ছে একই সংখ্যা হইলে, শুধুমাত্র একই সংখ্যা যখন হয় লগের ক্ষেত্রে তখন সেটা মান হয় 1, আর এই পাওয়ার যেটা হয় 1-এর সঙ্গে সে পাওয়ারটা গুণ, অর্থাৎ 1 ইন্টু কত 4/3। আমরা জানি 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে কত আসে 4/3। তাহলে এটার অ্যান্সারটা কত হবে, এই যে দেখো গ নাম্বার 4/3। তারপরেরটা বলছে কি, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। যেই মান কোনো দশমিক আকারে লেখা যায় না, একমাত্র পূর্ণ সংখ্যায় লিখতে হয়, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা কিন্তু তুমি বলবা না যে ভাই 2.5 জন, 5.5 জন, 3.5 জন বা 3.7 জন। জনসংখ্যা বললে পূর্ণ সংখ্যা বলতে হবে, 10 জন, 12 জন, 100 জন, 2000 জন, 20,000 জন। এই জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যদি বয়সের কথা বলে আমি বলতে পারি 6 মাস, 3 বছর 6 মাস, 4 বছর 2 মাস, 4 বছর 2 মাস 3 দিন। উচ্চতার কথা বলে 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 1 ইঞ্চি। এই জন্য এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। ওজনের কথাও যদি বলি 3 কেজি 7 গ্রাম, 3 কেজি 500 গ্রাম, তারপর হচ্ছে 200 কেজি 600 গ্রাম, এরকম। এই জন্য এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক পাইলাম কি, জনসংখ্যা। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে এইখানে খেয়াল করো, 0 থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, তবে সেটা অবশ্যই ভগ্নাংশ হবে না। এইখানে নিচে কোনটি স্বাভাবিক সংখ্যা বলে, তাহলে একমাত্র 3টা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। 4 5 6 7 8 সেটটির প্রকৃত উপসেট কয়টি। একেবারেই সহজ, যতগুলো উপাদান দেওয়া আছে 2 এর ওপর সে মানটা বসাবো। তাহলে দেখো এখানে 1 2 3 4 5টা, তাহলে 2 এর ওপর যদি আমি 5 বসাই -1, এইটা হচ্ছে আমাদের উপসেটের সংখ্যা। তাহলে প্রকৃত উপসেট যেটাকে বলা হয়, 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 32 - 1। তাহলে 32 থেকে 1 গেলে থাকে কত, 31। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে 31। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।